বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন হয়ে দাঁড়িয়েছে পুশিন। বিশেষত পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এই টানাপোড়েন বেড়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন না এমন প্রায় 5,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এমন দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে গেল 4 দিনে অন্তত 21টি পুশিনের চেষ্টা ঠেকিয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। এই বিষয়ে ভারত সরকারকে দেয়া হয়েছে 12 থেকে 13টি চিঠি। যখন নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলন। পুশিন ঠেকাতে আর কি করতে পারে বাংলাদেশ? এই পুশিন দুদেশের সম্পর্ককে কি আরো বিষিয়ে তুলবে? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে কথা বলতে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বলুন। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা তো এই পুশিনের যে মানে টানাপোড়েনটা আমরা আর একটু বেশি দেখছি এখন। এর কারণ কি মনে করছেন আপনি? এর কারণ আপনি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের একটা এজেন্ডাই ছিল যে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি, বিশেষ করে বাংলাদেশি মুসলমান, তারা সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গে আছে, অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গের উপরে সামাজিক চাপ সৃষ্টি করছে এবং ভোট ব্যাংক হিসাবে, মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসাবে তারা কাজ করছিল। এবং যে প্রক্রিয়া বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে যেটা করছিল, আইডেন্টিফাইড দ্য ফরেন ন্যাশনাল, সেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে দেননি। এইটাকে তারা, এটা সত্যি যে এটাকে তারা ইলেকশন কার্ড হিসাবে ইউজ করেছে এবং 1 নম্বর ইলেকশন কমিশন বেশ কয়েক লক্ষ ভারতীয় ভোটারদের তাদের ভোটিং রাইট, ভোটিং কার্ড আর কি ক্যান্সেল করে দিয়েছিল এবং তারা মনে করা হয় সেই ভোটগুলো এই নির্বাচনে এফেক্ট করেছে এবং আলটিমেটলি নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। সুতরাং ক্ষমতায় আসার পরে ইলেকশন তার যে ম্যানিফেস্টো অনুযায়ী তারা এই অবৈধ, তাদের দৃষ্টিতে অবৈধ ভারতীয় নাগরিকদেরকে তারা, অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীদেরকে তারা বের করে দিচ্ছে, যেটা আমরা পুশিন বলছি। তবে একই অবস্থা ভারতেও। ইভেন যখন আমাদের ভারতের প্রতি যখন অত্যন্ত সম্পর্ক সর্বোচ্চ অবস্থায় থাকা সত্ত্বেও যখন আসামে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগেও ভারতের বিজেপি, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অমিত শাহ, তিনিও এই সারা আসাম জুড়ে প্রচার করেছিলেন যে এই ভারতীয় অবৈধ ভাবে যারা ভারতে অবস্থান করছেন তাদেরকে বের করে দিবেন এবং মোস্টলি অবৈধ বাংলাদেশি তারা ওখানে আছে। তো এটা ওখানে আসামেও নির্বাচনে এফেক্ট করেছিল এবং কিছু কিছু স্টেপ তারা আসামে দিয়েছিল বাংলাদেশিদেরকে, ও তাদের দৃষ্টিতে যারা বাংলাদেশ তাদেরকে এইভাবে সীমান্তের মাধ্যমে পুষিদের চেষ্টা করেছিল। কিন্তু তখন যেহেতু আমাদের সম্পর্ক কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকার, সেটা বিজেপি সরকারের সাথেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটা ভালো সম্পর্ক ছিল, নানানভাবে ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলো তো অব্যাহত ছিল। তো যার ফলে সেটা আসামে যদি কিছু প্রাথমিক স্টেপের পরে আর আমরা লক্ষ্য করিনি। এখন তো শুধু ভারত, আসাম এবং পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত জুড়ে এই যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে তাদেরকে অটোমেটিক বলা হচ্ছে এরা বাংলাদেশি এবং তাদেরকে বের করে দিচ্ছে। শুধুমাত্র বাংলাদেশি নয়, এমনকি রোহিঙ্গা যারা আসামের সীমান্ত দিয়ে বা অন্যভাবে তারা ভারতে আশ্রয় দিয়েছিল তাদেরকেও বাংলাদেশিদের সাথে মিলে পুশ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। কিন্তু এই পুশিনটা কি আসলে বৈধ? না, নিশ্চয়ই এটা বৈধ তো নয়। এটা যদি অবৈধ নাগরিক হয়ে থাকে, শুধু বাংলাদেশ, ভারত কেন, আমাদের অনেক সময় মালয়েশিয়া থেকে আমরা দেখেছি, মধ্যপ্রাচ্য থেকে মাঝে মাঝে তারা তারা অবৈধ বাংলাদেশি যারা আইডেন্টিফাইড হয় তাদেরকে বের করে দেয় এবং সেগুলা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রুতে, ইমিগ্রেশনের থ্রুতে তারা
আগে চেকিং হয় তারপর তারা চলে আসে। বাংলাদেশে আমরা অ্যাকসেপ্ট করেছি এবং বাংলাদেশ সরকারের পজিশন হচ্ছে আমরা কখনোই আহ, চাই না যে আমাদের নাগরিকরা অবৈধভাবে কোনো পৃথিবীর কোনো দেশে যাক, সেটা ভারত হোক বা অন্য কোনো দেশে, কিন্তু যদি যেয়ে থাকে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচার হতে হবে এবং তারা দরকার হলে তারা তারা আমরা গ্রহণ করবো যদি আমরা দেখি যে সত্যি তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু এইভাবে অত্যন্ত অমানবিক ভাবে তারা যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কোনো কোনো ক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছে, এবং যার ফলে এখন আমরা তাদের অনেক ইউনো, এবং এরা কারা, এরা হচ্ছে সব থেকে হতদরিদ্র জনগোষ্ঠী। হতে পারে তারা বাংলাদেশি, কিন্তু তারা তো দীর্ঘদিন ওখানে ছিল, তারা কোনো সরকার তাদের বা ইয়েতে তাদেরকে কোনো এর আগে বাধা দেয়নি। কিন্তু এখন যেহেতু আমাদের সম্পর্কটা ইতিমধ্যে কিন্তু আর সেই আগের পর্যায়ে নাই। বিশেষ করে আমি বলবো যে ইন্টারিম সরকারের সময় কিছু কিছু ভুল বার্তা কিন্তু আমাদের এখান থেকেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। যেমন বলা হয়েছিল যে 26 লক্ষ ভারতীয় অবৈধ ভারতীয়কে আমরা বের করে দিব, কিন্তু আমরা তো সেটার তো তখন কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখিনি। 26 লক্ষ কেন, 26,000ও গেছে কিনা আমরা জানি না, কিন্তু সেটা সেটা আমাদের ভারতীয় প্রচার মাধ্যমে বিশেষ করে বিজেপি সরকার এগুলোকে ব্যবহার করেছে। এখন তো আসলে ইন্টারিম সরকার নেই, এখন তো আসলে বিএনপি সরকার। সরকার নেই, কিন্তু এটা এখন এই প্রসেসটা তো চলছে, এই প্রসেসটা চলছে এবং চলবে। এবং আমার মনে হয় আরো উচ্চ পর্যায়ে আপনার যে এটা এটা বিজিবি এবং বিএসএফ, এটা এই লেভেলে এটা নয়, এটা আরো অনেক উপরের লেভেলে এটাকে ডিল করতে হবে। এবং এটার সাথে বাংলাদেশ ভারত সম্পর্ক জড়িত এবং আমাদের সরকারকে বাংলাদেশ সরকারকে তারা তো চাপের মুখে রেখেছে এবং সরকার থেকে তাদের সাথে আলোচনায় বসতে হবে এবং আমি বলবো যে আরো উচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যেতে হবে। দরকার হলে আমাদের, যেমন ধরো আমাদের সরকারও আরো অনেক কিছু করতে পারতো। আমাদের এখানে বিভিন্ন দেশের দূতাবাস আছে, তাদের আপনার অ্যাম্বাসেডার, হাই কমিশনার আছে, তাদেরকে আমাদের এই বিষয়টা জানানো উচিত এবং দরকার হলে বিভিন্ন জাতিসংঘ সহ আন্তর্জাতিক এই যে ইয়ে আছে অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ধরুন আইএমও আছে, ইউএনএইচসিআর আছে, তাদেরকে ইনভলভ করতে হবে। আমরা তো এখন দেখছি যে সীমান্তে আসলে যে হারে বাংলাদেশিদের, মানে তারা বলছে যে তারা বাংলাদেশি, তাদেরকে পুশিং করছে, এবং গত কয়েকদিনে সরকারের তথ্য হচ্ছে যে তারা 21 থেকে 22টি পুশিং ঠেকিয়েছে এবং প্রায় 60,000 বিজিবি সদস্য এখন আসলে সীমান্তে চলে গেছে এবং তারা ওখানে ডিউটিরত অবস্থায় আছে। তো এই মানে এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এভাবে কতদিন আসলে পুশিং ঠেকানো যাবে? এটাতে একটা সীমান্তে উত্তেজনার সৃষ্টি হতে পারে। আহ, উভয় পক্ষেই তারা অস্ত্রশস্ত্র সহ কাছাকাছি চলে আসছে। আহ, স্থানীয় জনগণ ইনভলভ হয়ে যাচ্ছে। এখান থেকে একটা আইন শৃঙ্খলার ভায়োলেন্সের তৈরি হতে পারে, একটা যে কোনো সময় একটা গোলাগুলি, হত্যা, এগুলো হতে পারে। এবং এগুলো হলে তো সরকার আরো চাপের মুখে পড়বে এবং এগুলো আন্তর্জাতিক মাধ্যমে, গণমাধ্যমে যখন এগুলো যাচ্ছে, সেটা তো বাংলাদেশের আমাদের অর্থনৈতিক সংকট বলুন বা আমাদের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে আমরা একটা চাপের মুখে আছি, এটা তো পরিষ্কার হয়ে আসছে। তো এ ব্যাপারে আহ, সরকারের খুব দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমার মনে হয় না এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত না কোনো বড় ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি এবং আন্তর্জাতিক সমর্থন আদায় করারও কোনো চেষ্টা আমার চোখে পড়েনি। তো সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন যে তারা এই বিষয়ে পুশিং ঠেকাতে ভারতের কাছে 12 থেকে 13টি চিঠি দিয়েছেন, কিন্তু সেগুলোর কোনো সাড়া পাননি তারা। হতে পারে। তো সেই চিঠি তো আমরা জানি না যে কি ধরনের চিঠি পত্রালাপ হয়েছে, কি ধরনের
তাদের কাছ থেকে কি রেসপন্স এসেছে। আহ, তবে আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য এটা তো কোনো দেশের জন্যই ইয়ে নয় আমাদের। যেমন ধরুন আপনার আহ, ভারতেরও তো আমাদের উপরে একটা ভালো রিলেশনের জন্য তো ভারতের জন্য এটা অর্থনৈতিক দিক দিয়ে বলুন, সামাজিক দিক দিয়ে তো এটা ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা তাদের তুলনায় আমাদের ইকোনমি অনেক ছোট, আমাদের দেশ অনেক ছোট, এবং ইউনো এই ধরনের সম্পর্কের অবনতি হলে বাংলাদেশের ইউনো অর্থনৈতিক বা আন্তর্জাতিক পরিবর্তনে একটা আইসোলেশন হতে পারে। তবে আমি আরেকটা জিনিস বলবো যে একই সঙ্গে এটা শুধুমাত্র বর্তমান সরকারের নয়, এটা দীর্ঘদিনের সমস্যা যে আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে দারিদ্র্যের মানে বিস্তৃতি অনেক বেশি। আমরা আমাদের উন্নয়ন বলতে আমরা কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং দেশের সেন্ট্রাল এলাকার উন্নয়নটাই বুঝেছি, কিন্তু প্রান্তিক অঞ্চলের জনগোষ্ঠী, এই প্রান্তিক জনগোষ্ঠী আরো দারিদ্র্য সেখানে অনেক বেশি, যার ফলে তারা সহজেই সীমান্ত অতিক্রম করে তাদের জীবিকার সন্ধানে তারা চলে গেছে এক দেশ থেকে আরেক দেশে। আরেকটা জিনিস দেখবেন যে আমাদের বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত ঘেঁষা এলাকায় আপনার অ্যাকচুয়ালি জনসংখ্যা কমে গেছে। কেন? এক তো তারা শহরের দিকে মাইগ্রেশন গ্রাম দেশে লবণাক্ততার জন্য এই সাতক্ষীরা, বাগেরহাট এই এলাকায় প্রায় বিরাট জনগোষ্ঠী কিন্তু তারা ইয়ে হয়েছে, গৃহহীন, কর্মহীন হয়ে পড়েছে। এগুলো কিন্তু আমাদের নজর দিতে হবে। তবে ইমিডিয়েটলি আমার মনে হয় এটাকে আরো দৃঢ়তার সাথে এটাকে ভারত সরকারের সাথে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে এটা তো শুধুমাত্র সীমান্ত ইয়ে নয়, সমস্যা নয়, এটা তো একটা দীর্ঘমেয়াদী সমস্যা এবং এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে আপনি বলছেন। এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে যদিও এই মুহূর্তে আসছে না, কিন্তু সামনে আমাদের যে গঙ্গার পানি চুক্তি যখন নবায়নের সময় হবে তখনও কিন্তু চাপ আমাদের উপরে অনেক আসবে। তিস্তা নিয়ে আমরা যাই করি না কেন, তিস্তা আপনার চীন হোক বা বাইরের কোনো শক্তি আসলে সেটা সেটা যদি ভারতের সাথে আলোচনা না হয় তাহলে কিন্তু আবার আরো সমস্যা হবে। কোনো এক এক আপনার আবার আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি, আমরা তো আসলে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন ভারতের পক্ষ থেকে আমরা বলতে শুনেছি যে কোনো গণতান্ত্রিক সরকার আসলে তার সাথেই তাদের আলোচনা এবং সম্পর্ক উন্নয়ন তারা করবেন। কিন্তু এখন তো আসলে একটি গণতান্ত্রিক সরকার, কিন্তু ভারতকে কিন্তু সেরকম সাড়া দেখতে পাচ্ছি না। বিশেষত আমি যদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা ধরি, 12-13টি চিঠি দেওয়ার পরও তারা কোনো সাড়া দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় ভারতের মানে এক ধরনের সাম্রাজ্যবাদী মনোভাব এখানে কাজ করছে? হ্যাঁ, তারা তো চাইবেই যে আমাদের উপরে চাপ সৃষ্টি। এখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আবার তারা চাইবে না এখানে অতিরিক্ত বাংলাদেশ অতিরিক্ত চীন নির্ভর হয়ে যাক বা পাকিস্তান নির্ভর হয়ে যাক। এটা ভারতের দৃষ্টিতে কখনোই তারা অ্যাকসেপ্টেড নয়। আমাদেরকে আমাদেরকে একটা ব্যালেন্সড পজিশনে আসতে হবে। সেটা ভারতের সাথে, চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এই দেখেন রাশিয়ার সাথে আমাদের সমস্যা হচ্ছে, আমরা পেমেন্ট করতে পারছি না রূপপুরে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে চাপে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা নিয়ে যথেষ্ট দেশে ক্রিটিসিজম হচ্ছে। আমাদের দেশের খামারিরা গরু বেচতে পারছে না, আর আপনারা নাকি এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনার গরুর গোশত আচ্ছা স্যার, আমি এই প্রসঙ্গটা একটু বাদ দিয়ে আমি একটু পুশিনে থাকতে চাই। আপনি তো একজন নিরাপত্তা বিশ্লেষক, আপনার দৃষ্টিতে কি মনে হয় ভারত এভাবে কি পুশিন করতে পারে, মানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে? আন্তর্জাতিক নিয়ম অনুসারে পুশিন করতে পারে না, কিন্তু করছে। আপনি তখন কি করবেন বলেন? আপনি এবং এগুলো যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, বাংলাদেশি নাগরিক মানে এটা এটা কিন্তু আপনার
স্বীকার করতেই হবে যে দীর্ঘদিন এমনকি আমাদের সীমান্ত এই ধর সীমান্ত রেখা এইরকম যে মানুষের যাতায়াত মানে অতি অবাধ যাতায়াত আছে, এবং এই যে যারা যে গেছে যে এইটা তো উভয় দেশেরই সিন্ডিকেট কাজ করেছে। সিন্ডিকেট শুধুমাত্র এদিকে না, ওদিকেও ভারতেরও ইয়ে ছিল। এই আমাদের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও অনেক ইয়ে আছে, তাদের মধ্যে বোঝাপড়া আছে, সেটা গরু চোরাচালানি হোক আর অস্ত্র চোরাচালানি হোক অথবা ড্রাগ চোরাচালানি হোক, উভয় দেশের কিছু সংখ্যক সিন্ডিকেট ছাড়া এটা সম্ভব নয়। এবং মানুষ গেছে, তো ভারতীয়রাও হয়তো এখানে এসেছে, কিন্তু সংখ্যায় হয়তো আমরা অনেক বেশি। তো আমরা তো এখন উভয় দেশের সম্পর্ক যখন ভালো ছিল এগুলো নিয়ে কেউ কথা বলেনি, কিন্তু এখন যেহেতু সম্পর্ক আহ, সেই পর্যায়ে নাই, তো আমাদের উচিত যে ঠিক আছে, এখন নির্বাচিত সরকার আসছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হোক বা আমাদের ইয়ে তো আরো বেশি আমাদের যোগাযোগ সৃষ্টি করতে হবে। যোগাযোগ আমাদের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ সৃষ্টি করতে হবে এবং কথাবার্তার একটা চ্যালেঞ্জ শুরু করতে হবে। সেই ইনিশিয়েটিভ সরকার থেকেই আসতে হবে। ওই বিডিআর এবং বিজিবি এবং বিএসএফ এর উপরে এই দায়িত্ব দিলে এটা কোনো সুফল আসবে বলে আমার মনে হয় না। মানে আপনি বলছেন যে সর্বোচ্চ পর্যায়ে আসলে দুই দেশের মধ্যে Yeah, সম্পর্ক একদম পরিষ্কার। পুনঃস্থাপনের একটি বিষয়টি। এমনি আপনার কি মনে হয় যদি এই মানে সম্পর্কটা যদি পুনঃস্থাপিত না হয়, সেক্ষেত্রে কি এই পুশিনের মাত্রা আরো বাড়বে এবং সেটি কি দুই দেশের সম্পর্ক বাড়তে কি পারে। আরো বিষিয়ে তুলবে? হ্যাঁ, বিষে তুলতে পারে, বাড়তে পারে। কারণ এখন দেখুন, আপনার সমস্ত এই আসাম থেকে নিয়ে সমস্ত উত্তর ভারতে এখন বিজেপি সরকার, এবং তারা এক সুরে, বিশেষ করে তাদের যে সরকার সেটা অমিত শাহ থেকে শুরু করে মোদী যদিও নিজে বলেন যে হয়তো বলেছেনও, তারা তো এই একই সুরে কথা বলছে। এবং এর ফলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে, আমাদের সামাজিক একটা অস্থিরতার সম্ভাবনা আছে। এটাকে মোট কথা আমাকে খুব সিরিয়াসলি এই জিনিসটাকে নিতে হবে আর কি। এটা শুধুমাত্র ওই গ্রামবাসীরা এসে প্রতিরোধ করলো, হ্যাজার্ড জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে, এগুলো ইট ইজ নট দ্যাট। এটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের আসলে কি করা উচিত এখন? গভর্নমেন্টের দে শুড ওপেনলি ডিসকাস, বলে লেট আস সিট ডাউন এন্ড ডিসকাস দিস ইস্যুস। এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সরকার প্রধান, ভারতীয় সরকার প্রধান, তাদের সাথে আলোচনা করতে হবে। এটা শুধুমাত্র সীমান্ত সমস্যা নয়, এটা ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বড় ইয়ে বড় ইস্যু হতে পারে। এবং এটা শুধু এটাই থাকবে না, ভবিষ্যতে আরো অন্যান্য ব্যাপারেও এটা এফেক্ট করতে পারে বলে আমি মনে করি, এবং যেটা খুব সিরিয়াস ইস্যুস হয়ে যেতে পারে। ঠিক আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।